হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার 8 পার্ট 1 অর্থাৎ পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে আজকে আমরা পড়ব। এটা আমাদের আমার ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্ট দেখার আগে আমি বলবো যে যাদের কাছে এই বইটি অর্থাৎ এই যে ভূগোল নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক, এই বইটা যদি কারো কাছে থাকে তাহলে অর্থাৎ যাদের কাছে আছে তারা তো নিয়ে বসবেই, আর যাদের কাছে এই রাইটারের বই নেই তারা অবশ্যই করে যে কোনো রাইটারের একটা বই নিয়ে বসলেই এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো, যেগুলো আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্ব লাভ করবে। তাই আমি বলবো যে এখানে যাওয়ার আগে যে মনে হচ্ছে যে আমরা ভারতবর্ষ চ্যাপ্টার অর্থাৎ 10-এর যে ভারতবর্ষ চ্যাপ্টার পড়েছিলাম সেই চ্যাপ্টারে ভারতবর্ষ পড়ার আগে আমাদের একটু বুক কেঁপে উঠছিল, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে জানবো। কিন্তু ক্লাস 9-এ এসেও আমরা এই 9-এর চ্যাপ্টারটার অর্থাৎ এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টার পড়ার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্বীকৃত বইয়ের যে চ্যাপ্টারটা পশ্চিমবঙ্গ রূপে রয়েছে সেটা সম্পর্কে বলতে গেলেই বলতে হয় যে আমাদের জন্মভূমি পশ্চিমবঙ্গ সম্পর্কে বলবো। তাই আমাদের গর্বে বুক ভরে ওঠে। তাহলে চলো আর কথা না বলে আমরা সরাসরি চলে যাই সেই চ্যাপ্টারে। আমরা এই যে পশ্চিমবঙ্গটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের কোথায় অবস্থিত? অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। এই পূর্ব দিকে অবস্থিত আমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে আমরা যদি এমনভাবে ধরি যে এই যে দেখো ভারতবর্ষ, এই যে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা, আমরা ম্যাপটাকে ধরার আগে যদি আমরা ভারতবর্ষ যে কোনো একটা চ্যাপ্টার থেকেই আমরা ভারতবর্ষ পেয়ে যাই, তো সেই ভারতবর্ষ চ্যাপ্টার থেকে আমরা ভারতবর্ষের ম্যাপটাকে যদি এরকমভাবে ইন্ডিকেট করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। অর্থাৎ আমরা এই যে বইটা এমনভাবে বইটাকে ধরলে হবে না, বইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ঘুরিয়ে নিতে হবে। দেখো এদিকে ঘুরিয়ে নিলে তাহলে কি হবে, পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো ঠিক এইভাবে ক্লকওয়াইজ অর্থাৎ এই ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে নিলে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে পারবো, আর পশ্চিমবঙ্গের কোন দিকে কি সেটা সম্পর্কেও জানতে পারবো। এই পশ্চিমবঙ্গ সম্পর্কে জানার আগে আমাদের যে পশ্চিমবঙ্গের উৎপত্তি সম্পর্কেও একটু জানতে হবে। দেখো এই উৎপত্তি অর্থাৎ ভারতের স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্যই ছিল না। তো 1947 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করলাম, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট, এই 15ই আগস্ট যখন আমরা স্বাধীনতা লাভ করলাম তখন কিন্তু এই পশ্চিমবঙ্গের নামটা এলো। অর্থাৎ 1926 সালের 20শে জুন পশ্চিমবঙ্গের নামটা এলো। তার আগে কিন্তু আমরা বঙ্গদেশ বলেই চিনতাম। এবার দেখো অঙ্গরাজ্যগুলি কি কি, অর্থাৎ 1947 সালের স্বাধীনতা লাভের সময় ভারতের 9টি রাজ্যপাল শাসিত প্রদেশের মধ্যে এটি পশ্চিমবঙ্গটা হচ্ছে প্রধান ছিল। সে সময় রাজ্যের 14টি জেলা যথা দার্জিলিং, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ, দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এই করা ছিল। অর্থাৎ 1950 সালের অর্থাৎ 26শে জানুয়ারি ভারতের 4টি শ্রেণীতে অঙ্গরাজ্যের মধ্যে এই ক শ্রেণীতে রাজ্যপাল শাসিত রাজ্য ছিল। এবার দেখো আমরা এই পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো একটু কিছু জানতে গেলে ওদের জেলার কিছু পরিবর্তন আসে, অর্থাৎ জেলাগুলোকে ভেঙে ভেঙে দুটো টুকরো জায়গায় একটা টুকরো করা হয়েছে, কোনোটাকে ভেঙে দুটো টুকরো করা হয়েছে। দেখো এই জেলার পরিবর্তনের মধ্যে 1 মার্চ 1986 সালে 24 পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা হলো। তাহলে আমরা কলকাতাকেই আমরা কলকাতার আশপাশ অর্থাৎ উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা দুটো ভাগে ভাগ হলো। 1948 সালে বিহারের ইসলামপুর মহকুমায় পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হলো। আবার দেখো 1956 সালের নভেম্বর মাসে ভারতের 14টি অঙ্গরাজ্যের মধ্যে দেখো এই যে 1949 সালে দেশীয় কররাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের পৃথক 15তম রাজ্যরূপে অন্তর্ভুক্ত হলো। আবার দেখো 1954 সালের ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি মহকুমা হিসাবে সংযুক্ত হলো। এই যে সংযুক্তকরণগুলো হচ্ছে অর্থাৎ 1956 সালে আবার হচ্ছে যে রাজ্য পুনর্গঠন কমিশন ভাষার ভিত্তিতে বিহারের মানভূম জেলার পুরুলিয়া মহকুমার
16তম পৃথক রাজ্যরূপে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হলো। তাহলে এই যে পশ্চিমবঙ্গের পরিবর্তনগুলো আসছে আমাদের প্রশাসনিক দিক থেকে কিন্তু সুবিধার্থে, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে এই যে সুবিধাগুলো লাভের জন্য কিন্তু এই পরিবর্তনগুলো আনা হচ্ছে, তাতে আমাদেরই সুবিধা হচ্ছে। এবার দেখো অবস্থান, অর্থাৎ পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান হিমালয়ের কোলে অবস্থিত, অর্থাৎ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ। দেখো আমাদের এই পশ্চিমবঙ্গটা এত সুন্দর একটা জায়গায় অবস্থিত, মানে হিমালয়ের কোলে। দেখো একদিকে পশ্চিমবঙ্গের এক মাথাতে গেলে ঠান্ডা আর আরেক মাথাতে গেলে সমুদ্র। দেখো একদিকে পশ্চিমবাংলার মানুষ শীতকালে চলে যাচ্ছে কোথায়, সমুদ্রের ধারের দিকে, এবং গরমকালের দিকে যাচ্ছে একদম দার্জিলিং এর দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শেষ, অর্থাৎ শৈল শহর দার্জিলিংয়ে ভ্রমণে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এই পশ্চিমবঙ্গের অবস্থানগত দিক থেকে খুবই কিন্তু ভালো। এদিকে বর্ডার বাংলাদেশ বর্ডার, আর ওদিকে হিমালয় পর্বত, আর এদিকে বঙ্গোপসাগর, এর গা ঘেঁষেই কিন্তু এই পশ্চিমবঙ্গের অবস্থানটা। এবার দেখো সীমানা, অর্থাৎ পশ্চিমবঙ্গের তিন দিকে জলভাগ, একদিকে দক্ষিণ, তিন দিক স্থলভাগ এবং একদিকে জল দ্বারা বেষ্টিত, অর্থাৎ তিন দিক স্থলভাগ, অর্থাৎ এদিকে হিমালয় পর্বত, এদিকে রাজ্যগুলি পরপর অবস্থিত, আর একদিকে সমুদ্র দ্বারা। দেখো রাজ্যের উত্তরে রয়েছে সিকিম রাজ্য এবং ভুটান রাষ্ট্র, আর উত্তর পূর্বে রয়েছে অসম রাজ্য, পূর্বে বাংলাদেশ, আর দক্ষিণে রয়েছে জলভাগ, অর্থাৎ পশ্চিমে উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বিহার রাজ্য। এর মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান। এবার অবস্থানগত দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গটা কিন্তু বেশ প্রোটেক্টেড এলাকা, অর্থাৎ তিন দিকে রাজ্য রয়েছে, একদিকে হিমালয় পর্বত রয়েছে, আবার এদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। তাহলে ভারতবর্ষের অবস্থানের ঠিক পূর্বের দিকে, অর্থাৎ পূর্বেই অবস্থিত আমাদের এই পশ্চিমবঙ্গ অবস্থানগত দিক থেকে আমাদের কিন্তু খুবই ভালো। তো একদিকে ঠান্ডা, একদিকে গরম, এই নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। তার আগে কিছু কিছু কোশ্চেন দেখো, ছোট ছোট কোশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে, আমি কোশ্চেনগুলো এখানে শেয়ার করেছি। এই কোশ্চেনগুলো কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ লাভ করবে। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা আর 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রশাসনগত দিক থেকে যদি পশ্চিমবঙ্গকে সঠিকভাবে বিভক্ত না করা যায়, তাহলে প্রশাসনের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটবে। যেমন ধরো ভারতবর্ষকে শাসন করার জন্য দেখো প্রশাসনিক দিক থেকে শাসন করার জন্য আমাদের কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত দিল্লিতে চলে গেছে, অর্থাৎ দেশের মাঝখানে বসে যদি আমি সমস্ত কাজ করতে পারি, অর্থাৎ আমি যদি আমার বাড়ির এক কোণায় বসে বাড়ির সমস্ত কিছু দেখতে চাই, তাহলে কিন্তু দেখা হয় না, অর্থাৎ বাড়ির মাঝখানে বসে যদি আমি সমস্ত কিছু দেখতে পাই, তাহলে সবকিছুই দেখতে পাবো, তাহলে সেই বাড়িটাকে পরিচালনা করাও সহজ হবে। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গেও কিন্তু এই প্রশাসনিক বিভাগগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে এই কারণের জন্য যে প্রশাসনিক দিক থেকে খুব সুবিধা হবে। আচ্ছা, পরে প্রশাসনিক বিভাগের পরে আমি চলে যাব যে পশ্চিমবঙ্গে দেখো ভূপ্রকৃতিগত দিক থেকে, অর্থাৎ এই ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। উত্তরে যেমন রয়েছে সুউচ্চ নবীন পার্বত্য অঞ্চল, তেমনি দক্ষিণে রয়েছে সমুদ্র উপকূল, পশ্চিমে রয়েছে পশ্চিম বন্ধুর মালভূমি, তেমনই রয়েছে সুবিস্তৃত সমভূমি। এবং এই ভূপ্রাকৃতিক অর্থাৎ ভূতাত্ত্বিক গঠন ও ভূপ্রাকৃতিক গঠন বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে 3টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। দেখো এই যে অঞ্চলটা আমি বলেছি পশ্চিমবঙ্গের সব সমতল ভূমিই রয়েছে, কেমন দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক দিক থেকে উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে, আর পশ্চিমের মালভূমি অঞ্চল রয়েছে, আর দক্ষিণ পূর্বে সমভূমি অঞ্চল রয়েছে। আর পশ্চিমবঙ্গটা গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়েছে, অর্থাৎ গঙ্গা নদীরই শেষ অংশের নাম হচ্ছে ভাগীরথী, আর আরো শেষ অংশের নাম হুগলি। এই ভাগীরথী আর হুগলি কিন্তু গঙ্গারই আরেক নাম, অর্থাৎ গঙ্গা যখন মুর্শিদাবাদের নিকট ধুলিয়ানের কাছে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা শাখা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আর একটা শাখা হয়েছে বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মা নামে প্রবাহিত হয়েছে, দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই যে গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলো, অর্থাৎ ভাগীরথীর তীরবর্তী অঞ্চলগুলো কি 3টি ভাগে বিভক্ত হয়েছে। তাতে কি হবে, একদিকে যেমন প্রশাসনিক কাজের সুবিধা, অন্যদিক থেকে কৃষিকাজ, সমস্ত কাজ থেকে কিন্তু এই সুবিধাটা লাভ করেছে। তা দেখো এই উৎপত্তিগত দিক থেকে উত্তরে পার্বত্য অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর সীমায় প্রান্তে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং ও আলিপুরদুয়ার, কুমার গ্রাম ও কালচিনি থানা অঞ্চলের অন্তর্গত পার্বত্য অঞ্চলটি অবস্থিত। আর মোট রাজ্যের
4% এ হলো এই পার্বত্য অঞ্চল। এবার ধরুন উৎপত্তিগত দিক থেকে আমি কিন্তু এটা আমরা লক্ষ্যই করতে পারি। এবার দেখো ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গের উচ্চতর অঞ্চল অর্থাৎ 600 থেকে 3000 মিটার, আর দক্ষিণ থেকে উত্তরে রয়েছে বেড়ে রয়েছে। আর 2 নম্বরটি হচ্ছে অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে বিভক্ত। 3 নম্বর তরাই সমভূমি থেকে অঞ্চলটি উত্তর দিকে হঠাৎ খারাপ হয়ে উঠে গেছে। আর 4 নম্বরে যে এটি নবীন ভঙ্গিল পর্বত আর হিমালয় অংশ রয়েছে। আর পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল এই নবীনতম অঞ্চলের মধ্যে দেখো অঞ্চলটি মূলত দার্জিলিং, নেস, মাইকা, সেল্ট, ডলোমাইট শিলা দ্বারা গঠিত রয়েছে। এবার আমি আরো একটু পরের দিকে চলে যাব যে পশ্চিমবঙ্গের প্রকৃতিগত দিক থেকে তিস্তার পশ্চিমাংশ, তিস্তার পূর্বাংশ আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান, এটা সম্পর্কে একটু জানতে হবে যে মালভূমি অঞ্চলটা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত সমগ্র পুরুলিয়া এবং ঝাড়খণ্ড, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার পশ্চিমাংশ অঞ্চলটি অবস্থিত। এই রাজ্যের মোট ক্ষেত্রমানের 7% মালভূমি অঞ্চল রয়েছে। তাতে কি হচ্ছে পশ্চিমবঙ্গের উৎপত্তিগত দিক থেকে বা গঠনগত দিক থেকে বা স্থানগত দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থানটা কিন্তু খুবই গুরুত্ব লাভ করেছে। এবার আমরা চলে যাব যে ছোট ছোট আরো কয়েকটা কোশ্চেনের মধ্যে চলে যাওয়ার আগে আমি বলবো যে এখানে আরেকটা হলুদ বক্সের মধ্যে একটা ইন্ডিকেট করেছি যে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হচ্ছে DGHC ও GTA, অর্থাৎ এটা হচ্ছে দার্জিলিং জেলার ক্ষেত্রে জেলা পরিষদ নেই। 1988 সালে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা নকশান লিবারেশন ফ্রন্টের ত্রিপাক্ষিক চুক্তিতে দার্জিলিং জেলার সমগ্র দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং মহকুমা এবং শিলিগুড়ি মহকুমায় 13টি মৌজা নিয়ে এই স্বশাসিত দার্জিলিং গোর্খা ল্যান্ড গোর্খা পার্বত্য অঞ্চল অর্থাৎ DGCHC গঠিত হয়েছে। আবার ঠিক 1911 সালেই কি হয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের চুক্তিতে পরিষদ গঠিত হয়েছে, গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ GTA গঠিত হয়েছে। এইরকম গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেনই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা লাইনেই কিন্তু এই কোশ্চেনগুলো লুকিয়ে রয়েছে। এর মধ্যে থেকে বাছাই কিছু কিছু কোশ্চেন কিন্তু আমি শেয়ার করে নিয়েছি বোর্ডে। এবার সেই কোশ্চেনগুলো, শুধু কোশ্চেনগুলোই আমি শেয়ার করিনি, কোশ্চেনগুলোর সাথে সাথে আমিও কিছু শেয়ার করেছি যে জিনিসগুলো আমি তোমাদের একটু ভালো করে দেখাতে চাইছি। যে এখানে দেখো এই পেজের শুরুতেই দেখো 8 নম্বর চ্যাপ্টারেরই এই পেজের শুরুতেই যাদের কাছে এই বইটা আছে তারা তো দেখবি, আর যাদের কাছে নেই তারা অবশ্যই শুনতে পারবে। এই যে ছিটমহল, এই প্রশ্নটা আমি বোর্ডে উল্লেখ করেছি। এই ছিটমহল দেখো কোচবিহার জেলার 130টি ছিটমহল বাংলাদেশের এবং বাংলাদেশের 95টি ছিটমহল কোচবিহারে আছে। এটাই হচ্ছে এই অঞ্চলটুকুই হচ্ছে ছিটমহল নামে পরিচিত, অর্থাৎ অল্প একটুখানি অংশ বিশেষ। আবার দেখো 3 বিঘা করিডোর, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ও কুচলিবাড়ি অঞ্চলের 3 বিঘা জমি বাংলাদেশের দহগ্রাম ও পানবাড়ি ছিটমহলের মধ্যে যাতায়াতের জন্য ভারত সরকার 1992 সালে বাংলাদেশকে লিজ দিয়েছে। লিজ মানে কি, এটা ভাড়া দেওয়ার মতন, ঘর ভাড়া দেওয়ার জন্য, যে 5 বছরের জন্য, 6 বছরের জন্য কি 10 বছরের জন্য একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে নিয়েছে ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে, অর্থাৎ 1992 সালে বাংলাদেশকে লিজ দিয়েছে। এই সংকীর্ণ একফালি জমি 3 বিঘা করিডোর নামে পরিচিত। এই নিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে ভারতবর্ষ ও বাংলাদেশের মধ্যে, অনেক সমস্যা হয়েছে, সমস্যাগুলি সমাধানও হয়েছে। আর এই যে অঞ্চলটুকু এই 3 বিঘা করিডোর নামে পরিচিত। এইরকম আরো ছোট ছোট পয়েন্টস আমি তোমাদের ইন্ডিকেট করতে চাই। এই যে এখানে একটা দিয়েছে জানকী, হ্যাঁ এই জানকী থেকে দেখো কি দিয়েছে, বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ। আমাদের দেশের অর্থাৎ আমাদের রাজ্যের একটা, আমি রাজ্য সম্পর্কে পড়ছি, আমাদের রাজ্যের এই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান, আমাদের একদম হিমালয়ের কোলে অবস্থিত, একদম পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত। আবার দেখো বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা, এর পাশেই পশ্চিমবঙ্গের গা ঘেঁষিয়ে রয়েছে। আবার ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য রয়েছে সিকিম রাজ্য। এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে। আবার দেখো এই 115 পাতায়, অর্থাৎ যাদের কাছে এই বইটা আছে তারা তো দেখবি, আর যাদের কাছে নেই তারা তো অবশ্যই শুনে নেবে, অন্য বই থেকে অবশ্যই করে আমাদের দেখে নিতে হবে। যে বলছে যে পশ্চিমবঙ্গের সর্বাধিক অন্তর্বাহিনীর সীমানা 9টি জেলা আছে বাংলাদেশের, বাংলাদেশের 900 কিমির সঙ্গে। আর সর্বাধিক রাজ্য সীমা আছে ঝাড়খণ্ডের 500 কিমির সঙ্গে। আবার
তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা আছে নেপালের, অর্থাৎ 90 কিমির সঙ্গে। তাহলে 90 কিমির সঙ্গে, তাহলে 90 কিলোমিটার পথ কিন্তু ওইটুকু কিন্তু সীমানার সঙ্গে লেগে রয়েছে। আর সবচেয়ে কম রাজ্য সীমা রয়েছে সিকিমের 60 কিমির সঙ্গে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ইন্ডিকেট করে রাখতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো এমসিকিউ, টেক দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে কোনোভাবেই কোশ্চেন আসতে পারে, আবার সরাসরি কোশ্চেনেও আসতে পারে, আবার কোনো কোশ্চেনের সঙ্গে 1 নম্বর করে 2 নম্বর করে জুড়ে দিতে পারে। তাই আমরা এই ছোট্ট ছোট কোশ্চেনগুলো পড়ে নেব। এবার আমি এই যেটুকু পড়লাম, এই চ্যাপ্টার থেকে যেটুকু পড়েছি, এর পরের ভিডিওতে তো অবশ্যই আসবো। তার আগে আমি বলবো যে যেটুকু আমি পড়েছি আর এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বোর্ডে শেয়ার করব, সেই কোশ্চেনগুলো সেকেন্ড সামিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্ব লাভ করবে। তাই আমরা বলবো বা আমি বলবো যে এই কোশ্চেনগুলো সবাই বোর্ড থেকে স্ক্রিনশট তুলে নেবে। আর কোশ্চেনগুলোর শুধু আমি কোশ্চেনই লিখিনি, কোশ্চেনগুলোর সাথে সাথে উত্তর লিখেছি, যাতে আমাদের স্টুডেন্টসদের কোনো রকম অসুবিধা না হয়। সেই অসুবিধাগুলো দূর করার জন্যই কিন্তু আমি এই বোর্ড শেয়ার করছি। দেখো এখানে কোশ্চেনগুলোর মধ্যে ভারতের স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গের নাম কি ছিল? এই ভারতবর্ষ স্বাধীন যখন হয়নি, অর্থাৎ 1947 সালের 15ই আগস্টের আগে, তখন ছিল এই বঙ্গদেশ। তারপরে 1947 সালে আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, তখন এই দেশের নাম হলো কি হলো? পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ স্বাধীনতা লাভের আগে কি ছিল সেটাই কিন্তু কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের নামের উৎপত্তি কবে থেকে? অর্থাৎ 1947 সালের 20শে জুন থেকে পশ্চিমবঙ্গ নামের উৎপত্তি, অর্থাৎ যেদিন থেকে স্বাধীনতা লাভ করেছে তারপর থেকে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয়? অর্থাৎ পয়লা বৈশাখটাই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস। এটা কিন্তু আমাদের অনেকেরই জানা ছিল না, আমরা পয়লা বৈশাখ পালন করি, কিন্তু তার যে আসল কি সেটা জানতাম না। তো আজকে আমরা জেনে গেলাম। 3 বিঘা করিডোর ভারত সরকার কবে বাংলাদেশকে লিজ দিয়েছিল? অর্থাৎ 1992 সালে এটা লিজ দিয়েছিল। 5 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় স্তরের কাজকর্ম কোন নামে পরিচিত হয়? অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ পড়েছি, কিন্তু আমরা যখনই যে কোনো পেপারস ঘাঁটতে গেলেই পেপারসে দেখি যে ওয়েস্ট বেঙ্গল লেখা, এই ওয়েস্ট বেঙ্গল নামে কিন্তু চলে। 6 নম্বর দেখো, ছিটমহল কি? অর্থাৎ কোচবিহারের 130টি ও বাংলাদেশের 95টি ছিটমহল বাংলাদেশ দেশে রয়েছে, এটি এটি ছিটমহল নামে পরিচিত। আর তাহলে তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন এখানে, চিকনেস নেক বা চিকেন স্নেক, যেটাকে চিকেন স্নেক নামে পরিচিত কোন অঞ্চল? অর্থাৎ উত্তর দিনাজপুর। চিকেন স্নেক অর্থাৎ মুরগির গলার মতো সরু একটা অংশ বিশেষ, সেটাকে চিকেন টেক্স বলা হয়। এটা হচ্ছে উত্তর দিনাজপুর। তার জেলার চোপড়ার সংকীর্ণতম অংশই হলো চিকেন স্নেক। 8 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এটা সবাই আমরা জানি কলকাতা। কলকাতাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কাজকর্ম হয় এই কলকাতাতে। 9 নম্বর দেখো, 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল? অর্থাৎ ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতায়। 9 নম্বর। 10 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? অর্থাৎ বাংলাদেশ প্রতিবেশী দেশ। 10 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অর্থাৎ ভুটান। 11 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? ওড়িশা। 12 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? সিকিম রাজ্য। 13 নম্বর, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? অর্থাৎ 9,13,47,736 জন বর্তমান 1911 সাল পর্যন্ত কিন্তু রয়েছে। 2011 সাল পর্যন্ত রয়েছে। 2011 সাল হবে এটা, 2011 সাল পর্যন্ত রয়েছে। 2011 সাল, 2011 সাল পর্যন্ত রয়েছে। তারপরে এবার 21 সালে জনগণনা হওয়ার কথা চলছে, কিন্তু সেটা এখনো কার্যকর হয়নি। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, DGHC কবে গঠিত হয়? অর্থাৎ 1988 সালে এটি গঠিত হয়। 15 নম্বর, GTA গঠিত হয় কবে? 2021 সালে এটা গঠিত হয়। 16 নম্বর, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলিকাতা। 17 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। 18 নম্বর, হিমালয়ের কোলে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। দুটি দেশের নাম লেখো, যেটা হচ্ছে নেপাল এবং ভুটান। 19 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? এটা ভাগীরথী, যেটা গঙ্গার মাঝের অংশ। অর্থাৎ গঙ্গা যখন মুর্শিদাবাদের নিকট ধুলিয়ানের কাছে দুটি ভাগে ভাগ হয়েছে, তখনই তার নাম হয়েছে ভাগীরথী। আর এই ভাগীরথী শেষ অংশের নামই হচ্ছে হুগলি। আর আরেকটা শাখা পদ্মা নাম, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নাম দিয়ে। তো এটা আমরা এই পশ্চিমবঙ্গেরই প্রধান নদী হিসাবে আমরা ভাগীরথীকেই চিনব। 20 নম্বর, শেষ কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনের নামটা কি? অর্থাৎ নবান্ন। আমরা
খবরের কাগজ খুললেই, খবরের টিভি খুললেই এই যে নবান্ন কথাটা কিন্তু আমাদের কানে বাজতেই থাকে। এই নবান্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন, যেখানে নাকি পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক কাজকর্ম চলে। তো এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতোই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো সবাই ভালো করে পড়ে নেবে, উত্তর তো বোর্ডেই করা আছে। আর যদি এই আমার এইটা পড়ার সাথে সাথে যদি মনে হয় যে কোনো কোশ্চেন দরকার, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আমি সেই ধরনের কোশ্চেন বা সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।